প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মন্টু কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আমাদের আজকে আলোচনার বিষয় ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনা নীতি। আলোচনার বিষয় হচ্ছে ব্যবস্থাপনা নীতি ধারণা এবং ব্যবস্থাপনা নীতি বা আদর্শসমূহ সম্পর্কে আমরা কিছুটা জানবো। তার আগে আমাদের যেটা জানা দরকার, ব্যবস্থাপনা নীতি ধারণা আমাদের জানতে হবে। প্রথমে এটা আমাদের আলোচনার বিষয়। তো প্রথম তারও আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যবস্থাপনা কি। হয়তো এর আগে তোমরা জেনে গেছো ব্যবস্থাপনা, তারপরেও আমার ব্যবস্থাপনা নীতি ধারণা আলোচনা করলে অবশ্যই ব্যবস্থাপনা কি সেটা সংক্ষেপে আলোচনা করতে হবে। তো ব্যবস্থাপনা হচ্ছে অন্যের দ্বারা কাজ আদায় করে নেওয়ার কৌশলই হলো ব্যবস্থাপনা। তোমরা ভালো করে খেয়াল করো যে অন্যের দ্বারা কাজ আদায় করে নেওয়ার কৌশলই হলো ব্যবস্থাপনা, যার দুটি প্রধান দায়িত্বে বিভক্ত। একটি হলো পরিকল্পনা, অন্যটি হলো নিয়ন্ত্রণ। তোমরা এই যে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ মাধ্যমিক থেকে অবশ্যই তোমরা জেনে এসেছো যে পরিকল্পনা কি এবং নিয়ন্ত্রণ কি। তো আমরা যেটা জানলাম যে ব্যবস্থাপনা কি, যে অন্যের দ্বারা কাজ আদায় করে নেওয়ার কৌশলই হলো ব্যবস্থাপনা। ব্যবস্থাপনাকে ভাঙলে আমরা এই কথাটাই পাই। তোমরা একটু খেয়াল করে দেখো, ব্যবস্থাপনা ইংরেজি নাম হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টকে ভাঙলে যেটা আমরা পাই সেটা হচ্ছে ম্যানেজ প্লাস মেন প্লাস টি। টি হচ্ছে ট্যাক্টফুল। ম্যানেজ প্লাস মেন প্লাস টি ঠিক আছে ট্যাক্টফুল। আমি যে কথা বললাম, তো অন্যের দ্বারা কাজ আদায় করে নেওয়ার কৌশলী হলো ব্যবস্থাপনা। ট্যাক্টফুল হচ্ছে কৌশল বা কৌশলী বা দক্ষতা, যেটাকে আমরা বলে দেখো। তো মেন হচ্ছে কর্মী, ম্যানেজ হচ্ছে ব্যবস্থাপনা। তো কর্মী হচ্ছে অন্যের দ্বারা কাজ আদায় করে নেওয়ার কৌশলী হচ্ছে ট্যাক্টফুল কৌশল, কৌশলী হচ্ছে কি ব্যবস্থাপনা। তোমরা এটাও জেনে থাকবে যে ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থা। এই কথাটা কিন্তু ভালো কথা নয়, তারপরে অনেকে এই কথাগুলো বলে থাকে। তো আমরা যেটা জানবো সেটা হচ্ছে অন্যের দ্বারা কাজ আদায় করে নেওয়ার কৌশলী হলো ব্যবস্থাপনা। তোমরা একটা জিনিস খেয়াল করে রাখবে অবশ্যই, ঘোড়াকে জোর করে জলে নামানো যায় ঠিকই, কিন্তু তাকে জল খাওয়ানো যায় না, কারণ সে যদি খেতে না চায়। ঠিক তেমনই অন্যের দ্বারা কাজ আদায় করে নেওয়ার কৌশল, সেই কৌশলটা আগে জানতে হবে, তবেই তোমার ব্যবস্থাপনাটা সঠিক হবে। শুধুমাত্র কর্তৃত্ব বা ক্ষমতা খাটালে কাজ হবে না, অন্যের দ্বারা কাজ আদায় করার কৌশলও তোমার ভিতরে থাকতে হবে। এই কারণে ব্যবস্থাপনাটা কোনো দেশে ঘোড়াকে জোর করে জলে নামানো যেতে পারে, কিন্তু তাকে জল খাওয়ানো কোনো অবস্থায় সম্ভব নয়। তো যেহেতু ব্যবস্থাপনা আলোচনা করবো না, আমরা করবো ব্যবস্থাপনা নীতি ধারণা। আমরা মোটামুটি জানলাম যে ব্যবস্থাপনা কি এবং ব্যবস্থাপনা ভাঙলে আমরা কি কি পাই। এখন আমরা ব্যবস্থাপনা নীতি ধারণাতে চলে আসবো। নীতি হচ্ছে এক কথায় যেটা বোঝায় সেটা হচ্ছে নীতি হচ্ছে আদর্শ। নীতি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আদর্শ। তো এই আদর্শ কি? আদর্শ হচ্ছে পথ নির্দেশ বলতে পারে। তাই আমরা বলতে পারি ব্যবস্থাপনায় নীতি হলো ব্যবস্থাপনা কার্য সম্পাদনের সাধারণ পথ নির্দেশক। দীর্ঘদিন ব্যবস্থাপনার কার্য সম্পাদনের জন্য ব্যবস্থাপকগণ যে সকল নিয়ম নীতি মেনে চলেছেন বা পালন করে এসেছেন, তার মধ্যে হতে সকলের নিকট গ্রহণযোগ্য বা সত্য বলে প্রতিষ্ঠিত এমন নিয়ম নীতিকে ব্যবস্থাপনায় নীতি হিসেবে গণ্য করা। তোমরা আবার একটু খেয়াল করে দেখো যে দীর্ঘদিনে ব্যবস্থাপনা কার্য পরিচালনা করতেছে ব্যবস্থাপকগণ যে সকল নিয়ম নীতি পালন করে এসেছে বা সকলের নিকট গ্রহণযোগ্য বা সত্য বলে প্রতিষ্ঠিত এমন নিয়ম নির্দেশ রয়েছে ব্যবস্থাপনার নীতি। তোমরা আবার একটু খেয়াল করো, আমি প্রথম যে কথা বলছিলাম যে
নীতি হচ্ছে আদর্শ। আদর্শ কি? আদর্শ হচ্ছে পথ নির্দেশক, অর্থাৎ ব্যবস্থাপনা নীতি বলতে ব্যবস্থাপনার পথ নির্দেশক বা পথ নির্দেশনা করে এমন বিষয়কে ব্যবস্থাপনার নীতি বলা হয়েছে। সেটাই আবার একটু ঘুরে বলা হয়েছে কি, দীর্ঘদিনের ব্যবস্থাপকগণ ব্যবস্থাপনা কার্য পরিচালনা করতে যে সকল নিয়ম নীতি পালন করে এসেছেন যা সকলের নিকট গ্রহণযোগ্য বা সত্য বলে প্রতিষ্ঠিত, এমন নিয়ম নীতিকেই বলা হয়েছে ব্যবস্থাপনার নীতি। যেমন আমরা এখানে কিছু কথা বলতে পারি। ব্যবস্থার কাজ বলতে যেটা বোঝায় পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই সকল কাজকেই এক কথায় আমরা ব্যবস্থাপনার কাজ বলতে পারি, আবার ব্যবস্থাপনাও বলতে পারি। ব্যবস্থাপনা এই সকল কাজের যে কোনো একটাকে বাদ দিলে, পরিকল্পনাকে নিয়ন্ত্রণ পর্যন্ত যে কোনো একটাকে বাদ দিলে ব্যবস্থাপনার কার্য সুষ্ঠুভাবে সম্পাদন হওয়া আদৌ সম্ভব নয়। তাই প্রতিটা এই যে পরিকল্পনা নিয়ন্ত্রণ প্রতিটা কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের আগে থেকে কিছু নির্দেশিকা থাকে বা নির্দেশিকা রয়ে যায়, যেটাকে ব্যবস্থাপনার নীতি হিসেবে ধরা হয়। তোমরা আজকে দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছো, যদিও সরাসরি তোমাদের সঙ্গে খুব সামান্য কয়েকদিন দেখা হয়েছে, আবারও আমরা করোনার কারণে এই আবার অনলাইন ক্লাসে ফিরে আসছি। তারপরেও তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাদের যদি ভালো রেজাল্ট করতে হয় তোমাদের ভিতরে অবশ্যই পরিকল্পনা থাকতে হবে। সেই পরিকল্পনাকে যদি বাস্তবে রূপ দিতে হয় তাহলে তোমাকে অবশ্যই সংগঠিত হতে হবে, তোমাকে অবশ্যই সমন্বয় করতে হবে। দেখা যাচ্ছে যে তুমি খেলা দেখতে যাচ্ছ, তোমার পড়াটা আগে করতে হবে, আগে পড়াটা কমপ্লিট করার পর তারপর তুমি খেলা দেখতে যাও বা খেলা খেলতে যাও। এই যে নির্দেশনা, নিজেকে নিজের নির্দেশনা দিতে হবে, নিজেকে কাজ কর্মী সংস্থান। তোমার কিন্তু কোনো কর্মী তুমি পাবা না, তোমার পড়ালেখার ক্ষেত্রে তুমি নিজে কর্মী এবং তোমার সেইভাবে কাজ করতে হবে। প্রেরণা, তোমার ভিতরে একটা প্রেরণা অবশ্যই থাকতে হবে যে আমাকে অবশ্যই ভালো কিছু করতে হবে। অনার্থিক প্রেরণা যেটা, কারণ তুমি পড়লে তুমি এখানে কোনো পয়সা পাবে না, তোমার ভিতরে অনার্থিক প্রেরণাটা এখানে কাজ করতে হবে। সমন্বয় অর্থাৎ মানিয়ে চলতে হবে। সর্বশেষ হচ্ছে নিজেকে জ্ঞান করতে আমি কতটুকু অর্জন করতে পারলাম। যাই হোক, আমি ব্যবসায় নীতি ধারণা সম্পর্কে মোটামুটি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, তোমরা আশা করি তোমরা বুঝতে পারবে। এরপর আমি চলে আসি ব্যবস্থাপনা নীতি বা আদর্শ সমূহ। ব্যবস্থাপনা নীতি বা আদর্শ বলতে যেটা বোঝায় দীর্ঘদিনে চলে আসছে বা দীর্ঘদিন ধরে প্রতিপালন করা হচ্ছে বা আমরা মেনে চলেছি এমন বিষয়কেই বলা হয়েছে নীতি বা আদর্শ। একটাকে ব্যবস্থাপনা নীতি ধারণায় আমরা যেটা বললাম যে দীর্ঘদিন ব্যবস্থাপকগণ ব্যবস্থাপনা কার্য পরিচালনা করতে যে সকল নিয়ম নীতি পালন করে এসেছেন যা সর্বজন গ্রহণযোগ্য বা সত্য বলে প্রতিষ্ঠিত, এমন নিয়ম নির্দেশিকাকেই বলা হয়েছে ব্যবস্থাপনা নীতি। সেই কথাই এই ব্যবস্থাপনা নীতি বা আদর্শে এসে আমরা সেই কথাটাই চলে গেছি যে দীর্ঘদিনে ব্যবস্থাপনা নীতি বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে যেটা বয়ে আসছে একটা প্রতিষ্ঠানে বা একটা সমাজে, সেটা হচ্ছে ব্যবস্থাপনা নীতি। দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে মূলত এই নীতি বা আদর্শ আমরা বুঝতে পারি বা দেখতে পারি। আমরা প্রথমে এখন দেখবো যে বিষয়টা ও তার আগে যে নীতি ব্যবস্থাপনা নীতি মূলত বিভিন্ন ব্যবস্থাপনা বিষয়গণ এই নীতি সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়েছেন। তো আমরা মূলত আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওয়েল প্রদত্ত 14টি নীতি আমরা এখানে দেখব। ব্যবস্থাপনা বিষয় বিভিন্নভাবে মন্তব্য করেছেন, যেমন এফ.ডব্লিউ. টেলর আছে, তারপরে তোমার হেনরি ফেওয়েল আছেন, উরউইক আছেন, এমন অনেকেই আছে। কিন্তু আমরা হেনরি ফেওয়েলের যে 14টা নীতি আছে সেটাকে আমরা এখানে ব্যবস্থাপনা নীতি হিসেবে আলোচনা করব। কারণ এই যারাই যে মন্তব্য ঠিক না কোনো এই হেনরি ফেওয়েলের 14টা নীতিকে এড়িয়ে তারা কোনো মন্তব্য আসলে দিতে পারি বা সম্পূর্ণ গ্রহণযোগ্য হতে পারেনি। এই কারণেই আমরা এই হেনরি ফেওয়েল প্রদত্ত যে 14টি নীতি রয়েছে সেটাই আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে দেখি কর্ম বিভাজন বা কার্য বিভাজনের নীতি। কর্ম বিভাজন বা কার্য বিভাজনের নীতি বলতে যেটাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে কাজকে তার বৈশিষ্ট্য অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে এবং এক একটা ভাগে এক একজন ব্যক্তি বা বিভাগের উপর দায়িত্ব দিতে হবে, যাতে করে প্রত্যেকেই তার কাজ সুন্দরভাবে পালন করতে পারে। এবং এখানে দায়িত্ব যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে কোনো ব্যক্তি বা বিভাগ অবহেলা করার কোনো সুযোগ নেই। আমরা এখানে উদাহরণ হিসেবে বলতে পারি ক্রিকেট খেলা আছে, ফুটবল খেলা আছে,
এই খেলার উদাহরণ দিতে পারি, আবার কোথাও কোনো কাজের উদাহরণ দিতে পারি। সেই কাজ আমরা খেলাটা নিয়ে প্রথমে ক্রিকেট খেলায় দেখা যাচ্ছে যে বা যারা ব্যাটিং এ ভালো তাদেরকে প্রথমে ব্যাটিং এ নামানো হয়, যে বা যারা বলে ভালো তাদেরকে প্রথমে বোলিং এ নামানো হয়। এইভাবে বিভিন্ন ভাবে এই ম্যাচটা সাজানো হয়। এই সাধারণ অর্থ কি? টিমকে জয়লাভ করানো। তাই কাজকে দুটোতে ভাগ করলে এই যে যারা বোলিং এ ভালো তাদেরকে বলে বলেছেন, যারা ব্যাটিং করবে তারা প্রথমে ব্যাটিং এ গেছে, উদ্দেশ্য একটাই যে টিম অবশ্যই জয়লাভ করবে। আমরা ব্যবস্থাপনায় প্রথমে যে বিষয়টি কাজ কি করতে, কাজ যদি ভাগ না করা হয়, ব্যবস্থার এই কথাটাও রয়েছে যেখানে সকলের দায়িত্ব থাকে সেখানে আসলে প্রকৃতপক্ষে কারোর দায়িত্ব থাকে না। এখানে দায়িত্ব যদি ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে তার নিজ জায়গা থেকে অবশ্যই তার কাজটা সুন্দরভাবে সম্পাদন করতে পারে। আশা করি এই কার্যনির্বাহী নীতি সম্পর্কে তোমরা মোটামুটি বুঝতে পারছো। এরপরে আমি চলে আসি কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি। কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার, আর দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। এই অধিকার ও বাধ্যবাধকতায় সমতা রক্ষণের নীতিকেই বলা হচ্ছে এই কর্তৃত্ব দায়িত্বের সমতা রক্ষণের নীতি। অধিকার ও দায়িত্বের সমতা রক্ষণ, আমরা দেখা যাচ্ছে কর্তৃত্ব আছে আদেশ দানের অধিকার থেকে, আর জবাবদিহি আসছে দায়িত্ব আছে জবাবদিহি করার বাধ্যবাধকতা থেকে। তাই বলা হচ্ছে অধিকার ও বাধ্যবাধকতায় সমতা রক্ষণের দিকে বলা হচ্ছে এই কর্তৃত্ব দায়িত্বের সমতা রক্ষণের নীতি। এরপর আমরা চলে আসি কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। প্রতিষ্ঠানে কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনায় কোন পর্যায়ে গ্রহণ করা হবে এই বিষয়কে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি বলা হয়। কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনায় কোন পর্যায়ে গ্রহণ করা হবে এই নীতিকে বলা হয়েছে ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। কেন্দ্রীকরণের নীতি আমরা একটু দেখি তাহলে। সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা ব্যবস্থার উপরি পর্যায়ে সংরক্ষণ করা হলে তাকে বলা হচ্ছে কেন্দ্রীকরণ নীতি, আর সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা অবস্থানের উপর অর্পণ করা হলে তাকে বলা হচ্ছে বিকেন্দ্রীকরণ নীতি। আমরা দেখলাম যে ব্যবস্থাপনা কোন ধরনের সিদ্ধান্ত কোন পর্যায়ে গ্রহণ করা হবে তা নির্ধারণ করাকে বলা হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি। কেন্দ্রীকরণ হচ্ছে ব্যবস্থাপনার সকল ক্ষমতা যদি ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে থাকে তাকে বলা হচ্ছে কেন্দ্রীকরণের নীতি, আর সকল ক্ষমতা যদি ভাগ ভাগ করে দেওয়া হয় অর্থাৎ অবস্থানের মাঝে ছড়িয়ে দেওয়া হয় ছিটিয়ে দেওয়া তাহলে তাকে বলা হচ্ছে বিকেন্দ্রীকরণের নীতি। এরপরে চলে আসি আদেশের ঐক্য নীতি। একজন কর্মীর আদেশ কথা হবেন একজন মাত্র ব্যক্তি, এরূপ হওয়ার বিষয়টিকে নিশ্চিতকরণের নীতিকেই ব্যবসায়ের আদেশের ঐক্য নীতি বলে। একজন কর্মীর আদেশ কথা বা আদেশ দাতা একজন মাত্র ব্যক্তি হবেন তাহলে তাকে বলা হচ্ছে আদেশের ঐক্য নীতি। কিন্তু যদি এরকম না হয়, একটি প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে অনেকগুলো অবস্থান কর্মকর্তার অবস্থানে থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে, সে আমাদের কলেজের উদাহরণ দিই, কলেজ প্রশাসন একজন পিয়নকে বলছে যে যখন একটা কাজের কথা বললো, সে অফিসের সামনে যে যাচ্ছিল অফিসের লোকজন তাকে বললো অন্য একটা কাজের কথা, সে কিছুদূর এগিয়ে গেলে শিক্ষকদের সামনে যাচ্ছে, শিক্ষকরা তাকে অন্য একটা কাজের কথা বলছে। সে দেখা যাচ্ছে সঠিক সময়ে কারো কাজই সঠিকভাবে সম্পাদন করতে পারবে না। কারণ কি, প্রতিষ্ঠানের আদর্শের নীতি যদি থাকে, প্রিন্সিপাল পিয়ন যদি আলাদা থাকে, অফিসের পিয়ন যদি আলাদা থাকে, শিক্ষকদের পিয়ন যদি আলাদা থাকে এবং সেইগুলো যদি দায়িত্ব পালন করতে বলা হয় তাহলে কিন্তু তবে কাজটা সুন্দরভাবে সম্পাদন করা সম্ভব হয়। অর্থাৎ একজন অধস্তন কর্মী যদি তার আদেশকর্তা যদি একাধিক থাকে তাহলে তার পক্ষে কারোরই কাজ সঠিকভাবে সম্পাদন করে দেওয়া আদৌ কখনোই সম্ভব নয়। এরপর আমরা চলে আসি নির্দেশনার ঐক্য নীতি। উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশিকার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকেই ব্যবস্থা নির্দেশনা করতে। অর্থাৎ পূর্বে যে নির্দেশনা ছিল তার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের নীতি বলছে যে নির্দেশনার ঐক্য নীতি। নির্দেশনার ভিতরেও একটা মিল থাকতে হবে। পূর্বে যে নির্দেশনা ছিল সেই এলাকায় পরবর্তী নির্দেশনা দিতে হবে। যদি সেই এলাকায় যদি পরবর্তী নির্দেশনা না থাকে তাহলে নির্দেশনা ঐক্য বিঘ্নিত ঘটবে, ফলে একটা প্রতিষ্ঠান হোক আর প্রজেক্ট হোক যাই হোক না কেন তা কখনোই সাফল্য পৌঁছাতে পারবে না। এরপর চলে আসি সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। প্রতিষ্ঠান স্বার্থকে বড় করে দেখা যাচ্ছে এখানে মূল কথা, তাই বলা হয়েছে যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রতিষ্ঠানের বা সাধারণ স্বার্থ
অগ্রাধিকার দেওয়া নীতিকে বলা হচ্ছে সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগের নীতি। আমি যে কথা বলছিলাম যে এখানে প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দিতে, অর্থাৎ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রতিষ্ঠানের স্বার্থ বা সাধারণ স্বার্থে অগ্রাধিকার দেওয়ার নীতিকেই বলা হয়েছে সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগের নীতি। অনেক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে বেশিরভাগ কর্মী তার কাজে ফাঁকি দেয়, কিন্তু তারা যদি সঠিকভাবে কাজ সম্পাদন করে, এখানে আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি, প্রতিষ্ঠানের কর্মী যারা আছে তারা যদি মনে করে প্রতিষ্ঠান উন্নতি মানে আমাদের উন্নতি এমন ভাবে যদি, তাহলে অবশ্যই সেই প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যায় এবং এই প্রতিষ্ঠান তাদের নিয়ম নীতির দিক থেকে তারা অটল আছে। প্রতিষ্ঠানের উন্নতি হলে কর্মীরাও তার থেকে আর্থিক প্রেরণা পেয়ে থাকে, অনার্থিক প্রেরণা পেয়ে থাকে। এই প্রেরণা পাওয়ার কারণে কিন্তু কর্মীরা প্রতিষ্ঠানের উন্নতির দিকে তাকায়। কিন্তু যে সকল প্রতিষ্ঠানে এমন বিধান নেই, সে সকল প্রতিষ্ঠানের কর্মীরা সাধারণত ব্যক্তি স্বার্থকে প্রধান মনে করে। উদাহরণ হিসেবে আমাদের পুরো দেশটাকেই প্রায় বলা চলে এরকম, এখানে যদিও দুই চারজন ভালো লোক থাকতেই পারে, তো এখানে এরকম বলা যায় যে এই আমাদের দেশের যে সকল কর্মী বা কর্মকর্তা আছেন, এরা ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য সাধারণ স্বার্থের কথা ভুলেই যায়। এরপর চলে আসি জোড়াময় শিকলের নীতি। প্রতিদিনের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সকলকে একই শিকলে আবদ্ধ করার নীতিকেই বলা হচ্ছে জোড়াময় শিকলের নীতি। জোড়াময় শিকলের নীতির মাধ্যমে প্রত্যেকে জানতে পারে কে কার অধীনে আছে বা কে কার নির্দেশ বা আদেশ মেনে চলবে। এরপর আমরা চলে আসি নিয়মানুবর্তিতার নীতি। প্রতিষ্ঠানের জন্য উত্তম নীতি নির্ধারণ এবং তা মেনে চলার নীতিকে ব্যবস্থাপনায় নিয়মানুবর্তিতার নীতি বলে। উত্তম নীতি বলতে সঠিক নীতি বা সর্বোত্তম নীতি বা সবচেয়ে ভালো নীতি নির্ধারণকেই বলা হচ্ছে নিয়মানুবর্তিতার নীতি। প্রতিষ্ঠানের জন্য উত্তম নীতি নির্ধারণকেই বলা হচ্ছে নিয়মানুবর্তিতার নীতি। এরপর চলে আসে শৃঙ্খলা নীতি। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানের স্থাপনের নীতিকে ব্যবস্থার শৃঙ্খলা নীতি বলে। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকে কি বলে? শৃঙ্খলা নীতি বলে। তো এটাও কিন্তু আমাদের দেশে প্রায় প্রতিটা প্রতিষ্ঠানেই দেখা যায় না বললেই চলে। কারণ আমরা যদি কমার্সের লোক, কমার্সের ক্লাসে আসি, তোমরা একটু খেয়াল করে দেখবে, যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যাংকিং প্রতিষ্ঠান তোমরা যদি দেখো, তাহলে দেখবে যে সেখানে যে সকল কর্মচারী কর্মকর্তা আছেন তার বেশিরভাগই এই ব্যবসায়ী শাখার না, হয় তারা আর্টস অথবা সায়েন্স, অর্থাৎ হয় তারা মানবিক বিভাগের না হলে বিজ্ঞান বিভাগের। তাহলে তারা এই আর্থিক ব্যাপারে তারা অবশ্যই সঠিকভাবে কাজ সম্পাদন করে যাচ্ছে, তারপরেও সেখানে কিন্তু কম বেশি ভুল বোঝাবুঝির সমস্যা থেকেই যাচ্ছে। তো যোগ্য ব্যক্তিকে যদি আর্থিক প্রতিষ্ঠানে আমরা এতদিন ধরে হিসাব নিকাশ করার পরে যদি আমরা সেই জায়গায় না বসতে পারি, তাহলে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো হচ্ছে না বা স্থাপন করা হচ্ছে না। তাই বলেছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকেই বলা হচ্ছে এই শৃঙ্খলার নীতি। কাঠপার মেশিনে যদি কম্পিউটার বসানো হয় আর কম্পিউটারের ওখানে যদি কাঠপার মেশিন বসানো, তাহলে কি সঠিক স্থানে সঠিক বস্তু বসানো হবে? হবে না। তো এই যে আমি আর্থিক প্রতিষ্ঠানে যে এই ব্যবসায় শিক্ষার কর্মী বাদ দিয়ে যদি অন্য কর্মী নিয়োগ করা হয়, তাহলে এমনটাই প্রতিফলন হয়। এরপর চলে আসি পারিশ্রমিকের নীতি। প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনায় উপযুক্ত বেতন ও সুযোগ সুবিধা প্রদানের নীতিকেই বলা হচ্ছে পারিশ্রমিকের নীতি। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির যোগ্যতা, মেধা এগুলো যাচাই বাছাই করে তাকে উপযুক্ত পারিশ্রমিক প্রদানের যে নীতি, তাকে বলেছে পারিশ্রমিকের নীতি। এরপর আমরা চলে আসবো সাম্যের নীতি। এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো, আজকে তোমরা খেয়াল করতে পারবে না। ঠিক আছে, তোমরা ভালো থেকো। আজ আমরা আলোচনা করি, আগামী ক্লাসে আমরা আলোচনা করবো সাম্যের নীতি, চাকরির স্থায়িত্ব নীতি, উদ্যোগের নীতি, একতাই বল নীতি। ঠিক আছে, সবাই ভালো থেকো।